নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে রাজ্যের শিক্ষাক্ষেত্র ভুল লুণ্ঠিত। যোগ্য শিক্ষকেরা 10 বছর চাকরি করার পর এখন অনশনে বসেছেন তাদের চাকরি রক্ষা করতে। শিক্ষকদের এই দুরবস্থা, আমাদের রাজ্যের এই শিক্ষকদের এই অবস্থার কি মেসেজ যাচ্ছে গোটা দেশ তথা গোটা বিশ্ব জুড়ে? এ বিষয়ে তো প্রশ্নচিহ্ন রয়েছে, পাশাপাশি আরও কতগুলো গুরুতর প্রশ্ন উঠে এসছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস নিয়ে। উচ্চ মাধ্যমিক বলা হয়তো ভুল হবে, কারণ 2025-এ উচ্চ মাধ্যমিক কিন্তু শেষ হয়ে গেল। এরপরে ছাত্রছাত্রীরা যে পরীক্ষা দেবে সেটা কিন্তু পুরোপুরি সেমিস্টার পদ্ধতিতে। তাতে আমরা বাংলা বইতে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, বইতে এমন কিছু তথ্যগত ভুল রয়েছে যেটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের বিভ্রান্তই করবে না, একটা ভুল ধারণাও তৈরি করবে। তাই এ বিষয়ে ছাত্রছাত্রীরা কতটা তাদের ক্ষতি হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে এসেছি নিমতা হাই স্কুলের বাংলার শিক্ষক তথা ABT এর ব্যারাকপুর সাব ডিভিশনের সেক্রেটারি অমিত দাসের সাথে। স্যার, আপনাকে 7 নিউজ নেটওয়ার্কে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। দীর্ঘদিন ধরে আপনি বাংলা শিক্ষকতা করছেন, এবছর থেকে সেমিস্টার পদ্ধতি। এই যে বই, ইতিমধ্যেই আমরা যেটা শুনেছি বই পাওয়া নিয়েও একটা অভিযোগ আছে, যে বই অনেকটা দেরিতে ছাত্রছাত্রীরা পেয়েছেন, সেই বিষয়ে তো আমরা আসবই। পাশাপাশি যেটা গুরুতর যে অভিযোগগুলো উঠে আসছে, বইতে এমন কিছু তথ্যগত ভুল রয়েছে যেগুলো ছাত্রছাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করবে, পাশাপাশি তাদের একটা ভুল ধারণাও তৈরি করবে শিক্ষাক্ষেত্রে, যেটা অত্যন্ত একটা প্রাসঙ্গিক। কি বলবেন আপনি, কি কি ভুল রয়েছে? প্রথমেই বলি, যেটা দিয়ে আপনি শুরু করলেন, যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তো এখন সেমিস্টার বেসিস হয়েছে। স্বাভাবিকভাবেই থার্ড এবং ফোর্থ সেমিস্টার নিয়েই উচ্চ মাধ্যমিক ধরা হচ্ছে। থার্ড সেমিস্টারের বইটা পেতে ছাত্রছাত্রীদের অনেক সময় লাগলো। গরমের ছুটির পর তারা সবাই হাতে পেয়েছে। তার ফলে ছাত্রছাত্রীরা দীর্ঘদিন সময় ধরে, মানে 11-এর রেজাল্ট বেরোনোর পর বাংলা বিষয়টা সংসদ থেকে মুদ্রিত আকারে বই তারা হাতে পায়নি। একটা তো সমস্যা তাদের হয়েইছে দীর্ঘদিন। প্রথম কথা হচ্ছে মাত্র 3 মাস সময় পাবে তারা। এই 3 মাসের মধ্যে তাদের প্রস্তুতি নিয়ে সেপ্টেম্বর মাসে তাদের পরীক্ষা দিতে যেতে হবে। সেপ্টেম্বরের 8 তারিখে যদি তারা পরীক্ষায় বসে, তাহলে সময় পাচ্ছে মাত্র 3 মাস, অথচ সেমিস্টার 6 মাসের। এটা একটা ভীষণই চিন্তার বিষয়, কেননা আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা সম্পূর্ণভাবে আধুনিক শিক্ষা ব্যবস্থা, চাইল্ড সেন্ট্রিক, অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক। তাহলে শিক্ষার্থীর এই অসুবিধাটাকে মেনে নেওয়া যায় না, এক। 2 নম্বর কথা, তারা পরীক্ষা দেওয়ার পরেও, অর্থাৎ থার্ড সেমিস্টার দেওয়ার পরেও ফোর্থ সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষা যখন তারা দিচ্ছে ফোর্থ সেমিস্টার, তখন তারা মাত্র সময় পাবে 4 মাস। আপনার সেপ্টেম্বর হয়ে যাওয়ার পর অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, কেননা যে পরীক্ষার সূচি তাতে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হচ্ছে পরীক্ষা, ফোর্থ সেমিস্টার পরীক্ষা। ফলে এত সময়ের মধ্যে 6-6-12 মাসের জায়গায় দুটো সেমিস্টারে তারা সময় পাচ্ছে 3 মাস, 4 মাস, 7 মাস। অথচ আপনি যদি সিলেবাসের বহর দেখেন, বিরাট বহর। পুরোপুরি গতবারের যে HS সিলেবাস, সেই সিলেবাসের দ্বিতীয় বইটা পুরোপুরি একই রাখা হয়েছে। তার ফলে অল্প সময়ের মধ্যে তাদের প্রস্তুতিজনিত একটু সমস্যা আছে। 2 নম্বর বিষয় যেটা আপনি বললেন, অর্থাৎ সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের যে সিলেবাস হয়েছে, প্রথম বইটা সাহিত্যানুশীলন, তার ক্ষেত্রে কিছু তথ্যগত ত্রুটি রয়েছে। যেমন প্রথমেই বলি, কেন এলো না কবিতাটা। কেন এলো না কবিতা কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা। স্বাভাবিকভাবে কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, উৎস নির্দেশ করা হয়েছে পদাতিক, কিন্তু পদাতিক তো নয়, ওটার আসল কাব্যগ্রন্থ হচ্ছে যত দূরেই যায়। এটা একটা বড় ভুল। তারপর সুভাষ মুখোপাধ্যায় সম্পর্কে আরও কিছু তথ্য ওখানে রয়েছে যেগুলো ঠিক নয়, এক। 2 নম্বর বিষয়, আমরা যদি থার্ড সেমিস্টারের দিকেও দেখি, তাহলে থার্ড সেমিস্টারেও আমরা দেখব নবনীতা দেবসেনের যে কবিতা দিগ্বিজয়ের রূপকথা, সেখানে কাব্যগ্রন্থ বা উৎস হিসেবে নির্দেশ করা হয়েছে উৎস হিসেবে নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা। কিন্তু মূল কবিতাটা নেওয়া হয়েছে, ছাপা হয়েছিল, মুদ্রিত হয়েছিল রক্তে আমি রাজপুত্র। এখন আমরা যারা শিক্ষক, যারা পড়াই, আমরা বুঝতে পারছি যে এই যে লেখক পরিচিতি বা
যে রচনা প্রসঙ্গিত যে সমস্ত তথ্য সেগুলো নিয়ে আরেকটু বিস্তারিতভাবে পড়াশুনো করা বা আরেকটু বিস্তারিতভাবে দেখা এবং সতর্কতা সহকারে বইয়ে ছাপানো উচিত। আপনি দেখবেন এই যে বইগুলোতে যে লেখক পরিচিতি দেওয়া আছে, অদ্ভুত রকমভাবে আপনি যদি গুগল ক্রম সার্চ করেন তাতে দেখবেন, সার্চ ইঞ্জিনে গিয়ে আপনি উইকিপিডিয়াতে দেখবেন হুবহু একই লেখাই আছে। তার ফলে এটা কপি পেস্ট অনেক ক্ষেত্রে হয়েছে। তথ্যগুলোকে বিচার বিশ্লেষণ করা উচিত। যেমন একটা জায়গায় জীবনানন্দ দাশ সম্পর্কে বলা হয়েছে তিনি জীবদ্দশায় কোনো সম্মান পাননি, কিন্তু প্রকৃতপক্ষে তো তা নয়। তিনি বনলতা সেন লিখেছিলেন, বনলতা সেনের জন্য তিনি জীবদ্দশায় প্রশংসিত হয়েছে, তার শ্রেষ্ঠ কাব্য এটা। প্লাস যে শুধু প্রশংসিত হয়েছিলেন তা না, সমালোচনাও হয়েছে। যখন কবি কবিতায় লিখেছেন পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন, তখন এক মহিলার প্রতিকৃতি, মানে মুখের প্রতিকৃতি এঁকে তাতে চোখের বদলে পাখির বাসা এঁকেও একজন প্রখ্যাত সাহিত্যিক তার ছাত্রদের নিয়ে ব্যঙ্গ করেছেন, সেগুলো রয়েছে। ফলে বিস্তারিতভাবে দেখে একটু খেটে যদি এগুলো করা যেত, আমার মনে হয় সেটা আরও বেশি ভালো হতো, ছাত্রছাত্রীদের কাছে সেটা শেখার ক্ষেত্রে ভালো হতো। এই বিষয়গুলো না আসাই অপ্রাসঙ্গিক আগামী দিনে। একটু খেটে করতে হবে। আপনি দেখবেন যে কবিতার মধ্যে যে কবিতাগুলো সিলেক্ট করা হয়েছে, সাধারণত আধুনিক পাঠ্যক্রমের ক্ষেত্রে কি হয়, যে সামঞ্জস্যের একটা নীতি রাখা হয়। কবিতাগুলো হোক বা গল্পগুলো হোক, প্রবন্ধ হোক, যাই হোক না কেন, সেগুলো একটা সামঞ্জস্য নীতিতে চলে, অর্থাৎ সহজ থেকে কঠিনের দিকে। তাতে কি হয়, ছাত্রছাত্রীরা ইন্টারেস্ট পায়। এটা আপনার মূলত লেখা হয় ছাত্রছাত্রীদের, বা কারিকুলাম ফ্রেম করা হয় মূলত শিক্ষার্থীদের মানসিক বয়স, তাদের প্রকৃত বয়স, তাদের চাহিদা এবং তারা ওই সময় কি করতে পারবে, অর্থাৎ তাদের আগ্রহ, ইন্টারেস্ট এবং ম্যাচুরেশন অর্থাৎ পরিণমনের দিকে লক্ষ্য রেখে। আপনি যদি ফার্স্ট সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত দেখেন, তাহলে দেখবেন যে সিলেবাসটা করা হয়েছে অনেক ক্ষেত্রেই সেই মানে ক্রমটাকে অনুসরণ করা হয়নি। এখন প্রথমেই বলি যে আপনার প্রথম যে সেমিস্টার, সেই প্রথম সেমিস্টারে প্রবন্ধ হিসাবে বিড়াল পাঠ্য করা হয়েছে, কিন্তু আমরা জানি যে নতুন নিয়মে আপনার ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের এমসিকিউ বেসিস প্রশ্ন, এবং সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে সেটা হচ্ছে বড় প্রশ্ন, অর্থাৎ লার্জ কোশ্চেন আর কি, অ্যান্সার করতে হবে। কিন্তু বিড়াল প্রবন্ধটা আপনার ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ এমসিকিউ প্রশ্ন পড়ানোর মতো জায়গা নেই, অর্থাৎ ওটাকে ওই জায়গায় না রাখলেই ভালো হতো। সেটাকে যদি সেকেন্ড অথবা ফোর্থ সেমিস্টারে দেওয়া যেত ভালো হতো, কারণ যে বিড়াল প্রবন্ধটা পড়বে, প্রথম কথাই বলি, বিড়াল প্রবন্ধটা 11-12 ছাত্রদের জন্য পাঠ্য নয়, এটা স্নাতক স্তরের ছাত্ররা সাধারণত পড়াশুনো করে। এটা যাই হোক, যদিও করা হয়েছে, তবে সেটাকে একটা ক্রম মেনটেন করে যদি দ্বিতীয় অথবা চতুর্থতে রাখা যেত, তাহলে ছাত্রছাত্রীরা ব্যাখ্যা করতে শিখত। আসল কথা, যেই বিষয়টা সংসদের ভাবা উচিত বা সিলেবাস কমিটির ভাবা উচিত, সেটা হচ্ছে যে মূল বিষয়টা কি, অর্থাৎ সাহিত্য তো আর এমসিকিউ বেস হতে পারে না। সাহিত্যে জীবন নিয়ে পড়তে হয়, জীবনের সঙ্গে উন্নীত সাহিত্য স্বাভাবিকভাবে একটা বিস্তারিত বা ব্যাখ্যামূলক প্রশ্ন বা বোধমূলক প্রশ্নের জায়গা থেকে যায়। তাই আমার মনে হয় বা আমরা মনে করি যে যেভাবে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টার এমসিকিউ করা হলো, সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার বড় প্রশ্ন দেওয়া হলো, এটা না করে যদি ফার্স্ট থেকে ফোর্থ সেমিস্টার পর্যন্ত 50% এমসিকিউ এবং 50% বড় প্রশ্ন রাখা যেত, তবে কিন্তু ছাত্রছাত্রীদের একটা প্র্যাকটিস থাকতো, তারা একটা ভালো ফল করতে পারত। আচ্ছা, আপনারা একটা দেখবেন, ভাববেন যে একটি ছাত্র যখন মাধ্যমিক পরীক্ষা দিল, অর্থাৎ পরীক্ষা যখন তার শেষ হলো, মাধ্যমিক ফেব্রুয়ারির শেষে বা মার্চের প্রথম দিকে যখন পরীক্ষাটা শেষ হলো, সে তারপরে যখন ফার্স্ট সেমিস্টারে প্রবেশ করলো, তারপর থেকে প্রায় 6 মাস 7 মাস সে কোনো বড় প্রশ্নের উত্তর করছে না। তারপরে যখন তাকে সেকেন্ড সেমিস্টারে হঠাৎ করে আমি ফেললাম, আবার বড় প্রশ্ন তাকে দিয়ে বসালাম। এটা কতটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, এটা আমাদের বোধ হচ্ছে না। এটা যেটা বলি সেটা হচ্ছে যে এটা নিয়ে আরও ভাবনা চিন্তার অবকাশ ছিল। সেমিস্টারটা নামিয়েছেন ঠিক আছে, কিন্তু আরও আলাপ আলোচনার জায়গা ছিল। আলাপ আলোচনার জায়গা যদি না থাকে, মাস্টারমশাই দিদিমণিদের সঙ্গে যারা পড়ান শ্রেণীকক্ষে, তারা যদি এটা, তাদের সঙ্গে যদি এটা আলোচনা করা যেত, তাহলে একটা সুরাহা হতো। এইভাবে ঝটাপট নামিয়ে দেওয়া ঠিক নয়।
যেহেতু বাংলা বিষয়ে আলোচনা, অন্য বিষয়ে বলছি না, কিন্তু এটাও ফ্যাক্ট যে যে সমস্ত সাবজেক্টগুলো সংসদ ইন্ট্রোডিউস করেছে তার মধ্যে এমন কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টের সিলেবাস এখনো পর্যন্ত ঠিকঠাক মতো করতে পারেনি। এটা তো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ভীষণ ক্ষতি। তার ফলে সংসদকে আগামী দিনে ভাবতে হবে। বাংলা বই এর ক্ষেত্রে যেটা বলার, ভুল তো রয়েছে, কিছু মুদ্রণজনিত ত্রুটি রয়েছে, কিছু তথ্যগত ত্রুটি রয়েছে, যা একেবারে কাম্য নয়। কারণ ছাত্রছাত্রীরা তো এই বই পড়েই শিখবে, তাহলে সঠিক শিক্ষা দেওয়াটা কিন্তু আমাদের কাজ। কিন্তু আপনি যদি প্রথম বই সাহিত্যানুশীলন বাদ দিয়ে দ্বিতীয় যে বইটা আপনি যদি দেখেন, সেই দ্বিতীয় বইয়ে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন পুরোপুরি 11 এবং 12-এর যে সিলেবাসটা ছিল সেই 11 এবং 12-এর সিলেবাসটা হুবহু রাখা হয়েছে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে। আচ্ছা বলুন তো দেখি, মাধ্যমিক পড়ে আসার পর একটি ছাত্র যখন সে ব্যাকরণ শেখে, ব্যাকরণ শেখার পর তাকে যখন 11-এ আমি তুলে দিলাম, তাকে ভাষাতত্ত্ব পড়ানোর কোনো মানে আছে? আবার ভাষাতত্ত্ব যখন সে পড়ছে থার্ড সেমিস্টারে গিয়ে, যখন তাকে এমসিকিউ কোশ্চেন অ্যান্সার করতে হচ্ছে, সেই জায়গায় তাকে আমি নোম চমস্কির সংবর্তনী সংযোজনী ব্যাকরণ পড়াচ্ছি, ফার্দিনান্দ সসুরের থিওরি পড়াচ্ছি, তত্ত্ব পড়াচ্ছি, এটা কতটা প্রাসঙ্গিক এবং বাস্তবসম্মত বা বিজ্ঞানসম্মত আমরা বুঝে উঠতে পারিনি। ফলে সব মিলিয়ে যা চলছে, আরও পরিকল্পনা হওয়ার দরকার ছিল, আরও বেশি আলাপ আলোচনার দরকার ছিল। শিক্ষক শিক্ষিকাদের নিয়ে অনলাইন নয়, বরং বাস্তবে ওরিয়েন্টেশন, সাবজেক্ট ভিত্তিক ওরিয়েন্টেশন ক্যাম্প করে আরও বেশি আলোচনা হওয়ার দরকার ছিল। কারণ সাহিত্য এমসিকিউ কোশ্চেনে হয় না। সাহিত্যে যদি তার মধ্যে বোধ তৈরি না হয়, ব্যাখ্যা তৈরি না হয়, তাহলে আগামী দিনে আমার শিক্ষার্থী কিভাবে সমাজের সঙ্গে আপনার অভিযোজিত করবে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার। কারণ শিক্ষার যে 4টা স্তম্ভ ইউনেস্কো বলেছে, লার্ন টু লিভ টুগেদার এবং লার্ন টু ডু, আগামী দিনে এই যে মানুষ হয়ে ওঠার শিক্ষা, কর্মের শিক্ষা, সমাজের সঙ্গে সামঞ্জস্য বিধানের শিক্ষা, অভিযোজন করার শিক্ষা, এইগুলো করতে গেলে তাকে তো ব্যাখ্যা করতে হবে। জীবনে জাগতিক যে সমস্ত ঘটনাগুলো আছে সেগুলো ব্যাখ্যা করতে হবে, তার মধ্যে একটা বোধ থাকতে হবে। সাহিত্য পড়ানোর মূল উদ্দেশ্যই হচ্ছে এই বোধের জগৎ এবং ব্যাখ্যার জগৎ তৈরি করা। কোনো একটা জায়গায় বোধহয় ভাবনা চিন্তার ক্ষেত্রে ঘাটতি আছে, সময় এখন যায়নি। আরও বেশি আলাপ আলোচনার মধ্য দিয়ে একেবারে নিটলভাবে এটা যদি নামানো যেত ভালো হতো। ক্ষতি হচ্ছে আমাদের সুকুমারমতি কোমল ছাত্রছাত্রীদের, যারা শ্রেণীকক্ষে আছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, ধরুন একটা ছাত্র পড়ছে, ফার্স্ট সেমিস্টারে যা পড়ছে সেকেন্ড সেমিস্টারে গিয়ে তাকে আর পড়তে হচ্ছে না। কিন্তু আগের যে সিস্টেম ছিল 11-এ কিন্তু পুরো বিষয়টা পড়েই তাকে কিন্তু 80 নম্বরের পরীক্ষাটা দিতে হতো। তার ফলে 80 নম্বরে যখন 11-এর শেষে এসে পরীক্ষা দিচ্ছে সে, তখন কিন্তু তাকে আবার একবার পুরো সিলেবাসটা রিভিশন দিতে হতো। 12-এর ক্ষেত্রেও তাই। কিন্তু এখানে যেটা হলো, পুরো স্প্লিট করে দেওয়া হলো, অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের সঙ্গে সেকেন্ড সেমিস্টারের কোনো মিল নেই বা পড়তে হচ্ছে না তাকে। আবার থার্ড সেমিস্টার থেকে ফোর্থ সেমিস্টার সম্পূর্ণ আলাদা। বিশেষ করে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে যারা নিট দিতে যাচ্ছে, যারা সিবিএসই পড়ছে বা অন্য বোর্ডে পড়ছে, বিশেষ করে সিবিএসই বোর্ডে পড়ছে, তারা যে সুবিধাটা পাচ্ছে, আমাদের রাজ্যের যে ছেলেমেয়েরা যারা নিট দিচ্ছে, শুধুমাত্র ফোর্থ সেমিস্টার নিয়ে আপনার ওই নিটের সিলেবাস কভার করা যাচ্ছে না। ফলে সব মিলিয়ে যে সমস্যা, তাতে আগামী দিনে ছাত্রদের মধ্যে সংকট তৈরি হবে এবং এই সংকটের ফল তো আমরা দেখছি বিদ্যালয়গুলোতে প্রায়, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, মানে বাংলা মিডিয়ামগুলোতে সাধারণত ছাত্র কমছে। এটা আপনারা দেখছেন, প্রি প্রাইমারি থেকে শুরু করে আপনার হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত। এমনও কি মানে আমরা জানি যে 39টা সরকারি স্কুল, সেই 39টা সরকারি স্কুলে 11-এ এই মুহূর্তে ভর্তি সংখ্যা 0। তার ফলে বুঝতেই পারছেন যে শিক্ষা ব্যবস্থায় আগামী দিনে কি আসছে। ফলে নিটল পরিকল্পনা ছাড়া, যথাযথ পরিকল্পনা ভিত্তিক সিলেবাস ছাড়া, কারিকুলাম ছাড়া, আপনার মনে হলো আপনি চালু করে দিলেন, আর চালু করে দেওয়ার মধ্য দিয়ে সবাই আসবে, করবে, কেউ কিছু জানে না বোঝে না, এটা ঠিক নয়। ফলে ভাবনার এখনো অনেক জায়গা আছে। আর একটা প্রশ্ন, যেটা গত 7ই মে 2025 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, আর 17ই মে স্নাতক স্তরের ভর্তির পোর্টাল খুললো। এই যে গ্যাপ প্রায় 1.5 মাসের, ছাত্রছাত্রীদের কতটা ক্ষতি হলো? বিরাট ক্ষতি হলো, এটা তো আর বলার কোনো অবকাশ রাখে না। একজন শিক্ষক হিসাবে আমার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে আমার যে শিক্ষার্থী তার দিকটা দেখা। আজকের যে শিক্ষার্থী সে আগামী দিনের নাগরিক। আমরা শিক্ষাটাকে বিশেষভাবে গুরুত্ব দিই,
শিক্ষক হিসাবে বলুন, সংগঠনগতভাবে বিটিএ বলুন, শিক্ষাটাকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিই। তার কারণ হচ্ছে আমার যে সোশ্যাল মানে সামাজিক যে সম্পদ, যে মানব সম্পদ, সেই মানব সম্পদ তো শিক্ষার মাধ্যমেই তৈরি হয়। এত ছাত্রছাত্রী যারা সুশিক্ষিত যদি হয়, চরিত্রবান হয়, আগামী দিনে সমাজটা ভালো হয়। কিন্তু আমরা কি দেখলাম, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হওয়ার পর একটা মাস ছেলে মেয়েগুলো আমাদের ছাত্রছাত্রীরা, আমাদের শিক্ষার্থীরা বসে রইলেন। এরপর কি হলো, এরপর সরকারি পোর্টালগুলো এক মাস বাদে। তাহলে এই সময়কালের মধ্যে শিক্ষার্থীরা কোথায় যাবেন? দেখা গেল যে এই সময়কালের মধ্যে সরকারি ইনস্টিটিউটে ভর্তি না হলে, কলেজগুলো বা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি না হলেও আমরা দেখতে পেলাম যে প্রাইভেট কলেজগুলোতে ভর্তি হয়েছে। তার ফলে প্রাইভেট কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো কিন্তু ফুলে ফেঁপে উঠছে, এইদিকে কিন্তু সরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কলেজগুলো সেগুলো শূন্য হয়েছে। এই জায়গাটাতে ভাবতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, এই ব্যাপারটা করলে হবে না। সবাই সব কিছু বোঝে। আমাদের অভিভাবক সমাজ যারা আছেন অত্যন্ত বিচক্ষণ বিচারক, তারাও বুঝছেন যে কোথা থেকে কি হচ্ছে। এই জায়গায় যে আমাদের এই গ্যাপটাকে দূর করতে হবে। এবং সবচেয়ে বড় বিষয়, ছাত্রদের স্বার্থে আগামী দিনে যে অনলাইন শিক্ষা ব্যবস্থা, এই অনলাইনে যে ভর্তি প্রচেষ্টা, সেই অনলাইনের ভর্তি প্রচেষ্টা যেন স্মুথলি হয় এবং সেখানে যেন কোনো সমস্যা না হয়, একজন শিক্ষক হিসাবে আমি সেটাই চাই। একদমই। আমরা কথা বললাম বাংলা শিক্ষক অমিত দাসের সাথে। তিনি বাংলাটা নিয়ে বললেন, হয়তো অন্যান্য সাবজেক্টেও অনেক বেশি অসুবিধা আছে, সেই বিষয়গুলো আমরা অবশ্যই পরে দেখব। পাশাপাশি আমরা যেটা দেখলাম যে এই যে এত দেরিতে স্নাতক স্তরে ভর্তি, পাশাপাশি উচ্চ মাধ্যমিকের যে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে 4টে, তাতে বাংলার সিলেবাসে মূলত আমরা আজকে সেদিকটাই আলোকপাত করলাম। সেখানে অনেক ভুল তথ্য দেওয়া আছে যা ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করবে, তাদের ভুল ধারণা তৈরি করবে, তা অবশ্যই প্রকৃত শিক্ষার ক্ষেত্রে পরিপন্থী। এখন দেখার এই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কি ব্যবস্থা নেয়, বা রাজ্যের যে শিক্ষামন্ত্রী আছে তারও আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। সেক্ষেত্রে কী ব্যবস্থা নেয় আমরা অবশ্যই সেদিকে লক্ষ্য রাখব। আপনারা ততক্ষণে লক্ষ্য রাখুন 7 নিউজের পর্দায়। আমরা আরও বিভিন্ন খবরের আপডেট দেখাই। কেমন লাগছে আমাদের 7 নিউজ নেটওয়ার্কের খবর অবশ্যই জানাবেন। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।